সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র বাছাইয়ের যে চিত্র সামনে এসেছে তা কেবল একটি প্রশাসনিক প্রক্রিয়ার বিবরণ নয়, বরং এটি রাষ্ট্রের রাজনৈতিক অর্থনীতি, বিচার ব্যবস্থার ভূমিকা, নির্বাচন কমিশনের সক্ষমতা ও নিরপেক্ষতা এবং সামগ্রিকভাবে গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে গভীর প্রশ্ন তোলে। ঋণ খেলাপির দায়ে একদিকে যেখানে ৮২ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে, অন্যদিকে সেখানে একই অভিযোগে অভিযুক্ত হয়েও উচ্চ আদালতের স্থগিতাদেশের মাধ্যমে ৩১ জন প্রার্থী নির্বাচনের মাঠে টিকে গেছেন। এই দ্বৈত বাস্তবতা বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার অন্তর্নিহিত সংকটকে আরও স্পষ্ট করে দিয়েছে। বিশেষ করে এই ৩১ জনের মধ্যে ১৫ জন বিএনপির প্রার্থী হওয়া এবং উল্লেখযোগ্য সংখ্যক স্বতন্ত্র ও অন্যান্য দলের প্রার্থী থাকা দেখিয়ে দেয় যে বিষয়টি কোনো একক দলের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি একটি কাঠামোগত সমস্যার বহিঃপ্রকাশ। আরপি অনুযায়ী ঋণখেলাপি ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবেন না জানা সত্ত্বেও বাস্তবে আদালতের স্থগিতাদেশের মাধ্যমে এই নিষেধাজ্ঞা কার্যত অকার্যকর হয়ে পড়ছে। আইনের ভাষায় এটি বৈধ হলেও রাজনৈতিক নৈতিকতার দিক থেকে বিষয়টি প্রশ্নবিদ্ধ। কারণ একজন নাগরিক যখন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের টাকা পরিশোধে ব্যর্থ হন এবং খেলাপি হিসেবে চিহ্নিত হন, তখন তিনি রাষ্ট্রের প্রতি তার আর্থিক দায় পালনে অক্ষম বা অনিচ্ছুক, এই বার্তাই যায়। সেই ব্যক্তি আবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার যোগ্য কিনা সেটি মূল প্রশ্ন। আদালতের আদেশে সাময়িকভাবে বৈধতা পাওয়া মানেই যে তিনি প্রকৃত অর্থে ঋণখেলাপির দায় থেকে মুক্ত এমন নয়, বরং এটি অনেক ক্ষেত্রে সময় ক্ষেপণের একটি কৌশল, যাতে নির্বাচনের বাধা কাটিয়ে যাওয়া যায়। এই বাস্তবতা আরও জটিল হয়ে ওঠে যখন দেখা যায় কেবল ঋণখেলাপির কারণেই বাতিল হওয়া ৮২ জনের মধ্যে স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা তুলনামূলকভাবে বেশি, অথচ বড় দলগুলোর ক্ষেত্রে বিকল্প প্রার্থী কিংবা আদালতের আশ্রয়ে টিকে যাওয়ার সুযোগ বেশি। এতে করে নির্বাচনী প্রতিযোগিতার মাঠে একটি অসম পরিস্থিতি তৈরি হয়। ক্ষমতাধর দল বা রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিরা আইনি ও প্রশাসনিক ফাঁকফোকর ব্যবহার করে নিজেদের অবস্থান শক্ত রাখেন, আর তুলনামূলকভাবে দুর্বল প্রার্থীরা ছিটকে পড়েন। এর ফলে নির্বাচন একটি সমতাভিত্তিক প্রতিযোগিতা না হয়ে ক্রমেই ক্ষমতার প্রদর্শনীতে রূপ নেয়। মনোনয়নপত্র বাতিলের সামগ্রিক পরিসংখ্যানও উদ্বেগজনক। ২,৫৬৫ জন প্রার্থীর মধ্যে ৭২৩টি মনোনয়নপত্র বাতিল হওয়া মানে প্রায় ১/৩ প্রার্থী প্রাথমিক ধাপেই বাদ পড়েছেন। এর মধ্যে ঋণখেলাপি ছাড়াও অন্যান্য কারণ থাকলেও এটি দেখায় যে রাজনৈতিক দলগুলো প্রার্থী বাছাই কতটা অমনোযোগী বা উদাসীন। প্রশ্ন ওঠে, দলগুলো কি ইচ্ছাকৃতভাবে বিতর্কিত বা আইনি জটিলতায় জড়িত ব্যক্তিদের মনোনয়ন দিচ্ছে, নাকি প্রার্থী সংকটের কারণে বাধ্য হয়ে এমন সিদ্ধান্ত নিচ্ছে? উভয় ক্ষেত্রেই এটি রাজনৈতিক সংস্কৃতির দুর্বলতার ইঙ্গিত দেয়। এখানে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও আলোচনা জরুরি। সিআইবির তথ্যের ভিত্তিতে কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে তা আইনি দৃষ্টিকোণ থেকে সঠিক, কিন্তু একই সঙ্গে যখন আদালতের আদেশের কারণে সেই সিদ্ধান্ত আংশিকভাবে অকার্যকর হয়ে যায়, তখন কমিশনের কর্তৃত্ব প্রশ্নের মুখে পড়ে। নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান হলেও বাস্তবে তাদের সিদ্ধান্ত চূড়ান্ত নয়, এই ধারণা আরও শক্ত হয়। সাধারণ ভোটারের চোখে এতে কমিশনের নিরপেক্ষতা ও শক্ত অবস্থান ক্ষতিগ্রস্ত হয়, যা নির্বাচনী আস্থার জন্য মারাত্মক। এই প্রেক্ষাপটে বিচার ব্যবস্থার ভূমিকাও বিশ্লেষণের দাবি রাখে। আদালত আইনের ব্যাখ্যা ও প্রয়োগের স্বাধীন, কিন্তু যখন রাজনৈতিক প্রেক্ষাপটে ধারাবাহিকভাবে স্থগিতাদেশ দিয়ে বিতর্কিত প্রার্থীদের নির্বাচনের সুযোগ দেওয়া হয়, তখন বিচার ব্যবস্থা অনিচ্ছাকৃত হলেও রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হয়ে পড়ে। এতে জনগণের মধ্যে ধারণা তৈরি হয় যে আইন সবার জন্য সমান নয়, বরং যার সামর্থ্য বেশি তার জন্য আইনের দরজাও বেশি খোলা। দীর্ঘমেয়াদে এটি আইনের শাসনের ধারণাকে দুর্বল করে। বিএনপির ক্ষেত্রে দেখা যাচ্ছে, যেসব আসনে ঋণখেলাপির কারণে প্রার্থিতা বাতিল হয়েছে, সেখানে বিকল্প প্রার্থী টিকিয়ে রাখা হয়েছে। কৌশলগতভাবে এটি দক্ষতা দেখালেও নৈতিক প্রশ্ন থেকেই যায়। একইভাবে অন্যান্য দলও বিভিন্নভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছে, ফলে ভোটারদের সামনে প্রকৃত পছন্দের পরিসর সংকুচিত হয়। নির্বাচন তখন আর জনগণের প্রতিনিধিত্বের পূর্ণাঙ্গ প্রতিফলন থাকে না, বরং এটি হয়ে ওঠে দলীয় ব্যবস্থাপনার ফলাফল। স্বতন্ত্র প্রার্থীদের বড় অংশের বাতিল হওয়া আরও একটি গুরুত্বপূর্ণ দিক। স্বতন্ত্র প্রার্থীরা সাধারণত দলীয় কাঠামোর বাইরে থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং অনেক ক্ষেত্রে স্থানীয় জনপ্রিয়তার উপর নির্ভর করেন। তাদের বড় অংশ মাঠের বাইরে চলে যাওয়ায় স্থানীয় রাজনীতির বৈচিত্র্য কমে যায় এবং বড় দলগুলোর আধিপত্য আরও দৃঢ় হয়। এটি সংসদে বহুমাত্রিক কণ্ঠস্বরের উপস্থিতি কমিয়ে দেওয়ার ঝুঁকি তৈরি করে। অতএব অনিয়ম, আইনি জটিলতা ও বৈষম্যের মধ্যে প্রশ্ন ওঠে, এই নির্বাচন আদৌ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কিনা।
সুষ্ঠু নির্বাচন মানে শুধু ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট গ্রহণ নয়, বরং পুরো প্রক্রিয়ার ন্যায্যতা, সমান সুযোগ, আইনের সমান প্রয়োগ এবং রাজনৈতিক সদিচ্ছা। যখন প্রার্থী বাছাইয়ের ধাপেই এত বিতর্ক, তখন ভোটের দিন কতটা গ্রহণযোগ্য হবে তা নিয়ে সংশয় থেকেই যায়। অন্তর্বর্তী সরকারের মেয়াদে সংশোধিত আরপিও অনুযায়ী নির্বাচিত হওয়ার পরও যদি কোনো সংসদ সদস্যের ঋণ খেলাপের সত্যতা প্রমাণিত হয়, তবে তিনি পদ হারাতে পারেন। এই বিধান কাগজে কলমে কঠোর, কিন্তু বাস্তবে এর প্রয়োগ কতটা হবে সেটাই বড় প্রশ্ন। অতীত অভিজ্ঞতা বলে নির্বাচনের পর এই ধরনের বিধান খুব কম কার্যকর হয়, ফলে এটি অনেক সময় প্রতীকী কঠোরতায় সীমাবদ্ধ থাকে। বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে এই ধরনের কাঠামোগত সমস্যার সমাধানের উপর। রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ গণতন্ত্র, প্রার্থী বাছাইয়ের স্বচ্ছতা, নির্বাচন কমিশনের শক্ত অবস্থান এবং বিচার ব্যবস্থার রাজনৈতিক নিরপেক্ষতা সবকিছু মিলেই একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব। বর্তমান বাস্তবতায় এই উপাদানগুলোর মধ্যে সমন্বয়ের ঘাটতি স্পষ্ট। ভোটারদের মনস্তত্ত্ব এখানে গুরুত্বপূর্ণ। যখন তারা দেখেন ঋণখেলাপি হয়েও কেউ কেউ সহজেই নির্বাচনে অংশ নিতে পারছেন, আবার অন্যরা বাদ পড়ছেন, তখন নির্বাচনের প্রতি তাদের আস্থা কমে যায়। ভোটার উপস্থিতি কমার ঝুঁকি তৈরি হয়, যা গণতন্ত্রের জন্য অশনি সংকেত। কারণ গণতন্ত্রের শক্তি নিহিত জনগণের অংশগ্রহণে, কেবল আনুষ্ঠানিক ভোট আয়োজনেই নয়। সুতরাং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কেবল ক্ষমতা হস্তান্তরের একটি প্রক্রিয়া নয়, এটি বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থার বিশ্বাসযোগ্যতার একটি বড় পরীক্ষা। ঋণ খেলাপি প্রার্থীদের টিকে যাওয়া ও বাতিল হওয়ার এই বৈপরীত্য, আদালত ও নির্বাচন কমিশনের ভূমিকা, দলগুলোর কৌশল, সব মিলিয়ে একটি প্রশ্নই সামনে আসে। এই কাঠামোর ভেতরে থেকে আদৌ কি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব? উত্তর হয়তো এক কথায় দেওয়া কঠিন, তবে বর্তমান চিত্র বলছে গভীর সংস্কার ছাড়া এই প্রশ্নের ইতিবাচক জবাব পাওয়া কঠিন হবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।